আচ্ছা, ইনঅ্যাক্টিভেশন এবং অ্যাক্টিভেশন কি দেখছো তোমরা? ওটা কি সবার দেখা শেষ? ওকে, ওখান থেকে আর কিছু কি আছে যেটা মানে ডিসকাস করা দরকার, অর ইউ গাইজ ওয়ান্ট টু ডিসকাস এনিথিং? এইটা একটু সোজা আছে আগেরটার থেকে। এটা কি? একটু সোজা স্যার আগেরটার থেকে। হ্যাঁ, আগেরটা আসলে ইনফরমেশন একটু বেশি ছিল তো, এটা মাচ ইজিয়ার আর কি। স্যার কুইজের খাতা কিভাবে দিবেন স্যার? কুইজের রেজাল্ট ইয়েতেই আছে তো, মার্কসে আছে না? দিয়ে দিছেন? আমি তো জানি না। না, এটা সাথে সাথে দেওয়া আছে স্যার। এটা দেওয়াই আছে, এটা অটো জেনারেট হয় এখানে। মানে এটা এই বাক্সে নিলে যদি মানে রিটেন টাইপ কিছু না থাকে, এমসিকিউ ট্রু ফলস এর রেজাল্ট ওই দিয়ে দেয় সাথে সাথে, মানে সাথে সাথে কি আমি সেট করে রাখি যে হচ্ছে ডিউ টাইমের পরে তোমরা দেখতে পারবা আর কি। জি স্যার। ভিডিও লেকচার আপলোড করার গতি বাড়াতে হবে। আমাদের মাত্র 2টা চ্যাপ্টার শেষ হয়েছে। তোমরা ঢাকার বাইরে যারা আছো মানে ঠিক আছে তো সব, মানে যে বন্যার অবস্থা তো মনে হচ্ছে খুব একটা সুবিধার না। এবার তো স্যার বেঁচেই যাবে স্যার সব। সেরকমই মনে হচ্ছে। মানে কি অবস্থা তোমাদের, মানে যে ঢাকার বাইরে যারা আছো, ওদিকে কি পানি টেনে উঠে গেছে নাকি? স্যার বাসা তো স্যার টাঙ্গাইলে ছিলাম স্যার এতদিন, গত সপ্তাহে স্যার কুমিল্লা আসছি তো শুনলাম ওইদিকে অবস্থা ভালো না খুব একটা, বাসার আশেপাশে নাকি স্যার মানে মোটামুটি পানি কাছাকাছি চলে আসছে। হুম, দেখি মানে এবার অনেক জায়গায় নাকি 2-3 বার করে বন্যা হচ্ছে। জি স্যার। আমাদের তো স্যার যমুনার ওই মানে পাশে তো ভয় এই জন্য একটু বেশি, মানে বাঁধ ভাঙলে একদম পুরো শহরে চলে আসবে পানি। একদম শহরে চলে আসে, মানে টাঙ্গাইল শহরে? জি স্যার। মানে এর আগে হয়েছে স্যার, মানে 2004-এ একবার হয়েছিল এরকম, আবার এর আগে 98-88-তে হয়েছিল এরকম। রিস্কি আর কি এর জন্য। মানে ওইদিকে স্যার আপনার হলো যমুনা সার কারখানার কত নাম শুনছেন স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সার কারখানার যে রোডটা মানে টাঙ্গাইল স্যার মানে যমুনা ব্রিজের এখান থেকে, তো ওই রোডটা হলো স্যার বেসিক্যালি যমুনার বাঁধ আর কি। তো আচ্ছা আচ্ছা। ওইখানটা একটু রিস্কি আর কি। তো মানে প্রতি বছরই মানে দেখা যায় বর্ষার সময় মানে ওই ভাঙার একটা থাকে, ভয় থাকে। গত 2 বছর আগেও মানে একটা পয়েন্টে ভাঙছিল, এই আর কি। ভয় থাকে স্যার, এবার স্যার তো আর একটু বেশি প্রেশার আর কি।
হ্যাঁ, এবার তো মানে এরকম পারসিস্ট করলে তখন তো ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। জি স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে, যে লাস্ট এই মানে কুইজের দিন যে তোমাদের সাবমিশনের প্রবলেম হচ্ছিল, এটার কারণ কিন্তু হচ্ছে তোমরা একদম লাস্ট মিনিটে সাবমিট করার চেষ্টা করছো। সো আমার ওই ঠিকঠাক ছিল সো স্যার, ঠিকঠাক ছিল স্যার, অনেকেরই স্যার ঠিকঠাক ছিল স্যার, অনেকেরই স্যার আসলে প্রবলেম হয়েছে স্যার, ওই যে নেটের কারণে স্যার অনেকের স্যার প্রবলেম হয়েছে, আগেও অনেকে মানে স্যার ওই করতে গেছে স্যার, হয়নি স্যার এরকম। তো অনেক সময় স্যার নেটের কারণে স্যার প্রবলেম হয় স্যার, কারণ আর মানে একবারে স্যার প্রেসার পড়ে তো স্যার আসলে। হুম, হুম। না, তবে যেটা কি, ওই ধরো আমাদের ঘড়ির টাইমের অনেক সময় ডিফারেন্ট হয় সিস্টেমের টাইমের সাথে। জি স্যার, স্যার, যে এই জন্য অনলাইন যে কোনো প্ল্যাটফর্মেই জি স্যার, যে টাইম দেওয়া থাকে তার কিছুক্ষণ আগে করে দেওয়া উচিত, অ্যাটলিস্ট 2-3 মিনিট। জি স্যার, জি স্যার, মানে ওই টাইমের সাথে ঠিক থাকতে হবে, মানে আমার ঘড়ির টাইম দিয়ে তো আসলে সিস্টেম চলবে না। জি স্যার, এই জন্য হচ্ছে চেষ্টা করবো সবসময় আগে দেওয়ার। জি স্যার, 5 মিনিট আগে হচ্ছে মোস্ট সেফ, আই গেস। জি স্যার, শেষ মিনিটে দিতে গেলে হয় কি, তখন হয়তোবা দেখা গেছে যে সিস্টেমের টাইম অলরেডি ডিউ হয়ে গেছে আর কি। জি স্যার। বেসিক্যালি স্যার অনেকেরই স্যার ফার্স্ট কুইজ ছিল তো স্যার এটা, এই জন্য স্যার আসলে মানে একটু প্রবলেম হয়েছে স্যার। স্যার একটু সময় গেলে স্যার ঠিক হয়ে যাবে হোপফুলি স্যার। ওকে। আচ্ছা, অ্যাক্টিভেশন এবং ইনঅ্যাক্টিভেশন থেকে কারো কোনো প্রবলেম আছে? এনিথিং ইজ ওকে? স্যার আমাদের মিড কিভাবে নিবেন ওইটা কি কিছু ডিসাইড করছেন? নিড ওই অনলাইনেই নিব আর কি। মানে কুইজে যেভাবে নিলেন স্যার সেভাবে। হ্যাঁ, কুইজের মতোই মিডে ওই কোয়েশ্চেন টাইপ আর কিছু এক্সট্রা থাকতে পারে আর কি, রিটেন টাইপ কোয়েশ্চেন থাকতে পারে। স্যার মানে শর্ট, মানে স্যার এক লাইন হ্যাঁ, স্যার, দুই লাইনের বেশি দেন না স্যার, তাহলে স্যার আবার লিখতে গিয়ে স্যার দেখা যাবে স্যার ইয়ে হয়ে যায় স্যার। না ওরকমই দিব, যেটা হচ্ছে অ্যান্সার শর্ট আর কি। স্যার যেগুলো কুইজ দিতেছে ওগুলো কি মিডে থাকবে নাকি ওগুলো বাদ চলে যাবে? চ্যাপ্টার জি স্যার। এই কোর্সে আমি বাদ দিয়েও দিতে পারি। জি স্যার প্লিজ স্যার, ওই যে হ্যাঁ, কাজটা অনেক বড়। কারণ ফার্স্টের চ্যাপ্টারটা তো তোমরা পড়ছোই, সো আর এই কোর্সে লেকচার টেকচার আরো বাকি আছে আর কি, বেশ ভালো। সো এখানে বাদ দিয়ে দিতে পারি। এখানে হয়তো বা শুধু নতুন চ্যাপ্টারের উপরে মিট হবে আর কি।
মিডে এরকমও করতে পারি যে ধরো মানে কোয়েশ্চেনের ক্ষেত্রে যে এখন টাইপ করতে তো সময় লাগে, জি স্যার। সো সেক্ষেত্রে আমি হয়তো বা আলাদা দুইটা সেকশন করতে পারি কোয়েশ্চেনের আর কি। একটা হচ্ছে এমসিকিউ ট্রু ফলস, আরেকটা হচ্ছে রিটেন আর কি। এবং এমসিকিউ ট্রু ফলস সাবমিশন ডিউ টাইম কম থাকবে, কিন্তু রিটেনটা একটু বাড়াই দিব আর কি, বেশি থাকবে। জি স্যার। স্যার আমরা যে এই যে এমসিকিউ গুলো ভুল করছি ওগুলো অ্যান্সার গুলো কিভাবে মানে জানতে পারবো স্যার? ওই অ্যান্সার আচ্ছা, অ্যান্সার দেখা না না? না স্যার। আচ্ছা, আমি বলে দিই। এক সেকেন্ড। কোশ্চেনের আচ্ছা আমি বলতেছি, সবগুলোই বলে দিচ্ছি, তোমরা একটু শুনে রাখতে পারো আর কি। হ্যাঁ, সো এক নম্বর কি ছিল? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট নিউট্রোপেনিয়া? অ্যান্সার কি হবে? ইমিডিয়েট টাইপ ট্রান্সমিশন রিঅ্যাকশন। না, এটা তো নিউট্রোপেনিয়ার ক্ষেত্রে এরকম কিছু হয় না, ইমিডিয়েট টাইপ ট্রান্সমিশন রিঅ্যাকশন হয় না আর কি। Then number two, which of the following are wrong about erythroblastosis fetalis problem? C. They are much less likely to occur during the later pregnancies compared to the first pregnancy. ফার্স্ট প্রেগনেন্সিতেই হচ্ছে চান্সেস সবচেয়ে কম, এরপরের মানে সেকেন্ড আর থার্ড প্রেগনেন্সিতেই হচ্ছে বেশি থাকবে। নাম্বার থ্রি হচ্ছে যে ইফ দ্য ফাদার অফ এ ফিটাস ইজ আরএস পজিটিভ এন্ড মাদার ইজ আরএস নেগেটিভ, সেক্ষেত্রে হচ্ছে মাদার ফিটাসে ইনকম্পেটিবিলিটি প্রবলেম কি হতে পারে, মানে যে এই রিয়াকশনের কথাই বলা হচ্ছে আর কি, স্যাটেলাইট রিয়াকশনের কথা। হুম, এবং এই ক্ষেত্রে কন্ডিশনস ছিল যে the couple already had a child and there had been no medical treatment to prevent this problem. হ্যাঁ, কোনো মানে ট্রিটমেন্ট না হয়নি, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অ্যাটলিস্ট 50%। জি স্যার। কেন অ্যাটলিস্ট 50%? সে কি বলতে পারবো, মানে এটা অ্যাটলিস্ট 50% কেন? স্যার হুম, এটা তো মেইনলি আগেও মানে এমন তো হতে পারে যে ফার্স্ট বাচ্চাটা আরএইচ নেগেটিভ ছিল, ওকে। এটার জন্য তো পুরো 100%লি আমি বলতেও পারতেছি না যে এই কেসটাতে কোনো প্রবলেম হবে।
তো ওই যদি মেডিসিন নাও নিয়ে থাকে কোনো রকম ট্রিটমেন্ট, তাহলেও তো প্রবলেম নাও হতে পারে যদি ফার্স্ট বাচ্চাটা আরএস নেগেটিভ না, হয়ে থাকে। আচ্ছা এইখানে কিন্তু একটা জিনিস বলে দিচ্ছে যে আহ, ঠিক আছে, হ্যাঁ ওকে, ওইটা তো বলা হয়নি ঠিক এখানে যে আছে, প্রথম কথা বলা বাচ্চাটা হয়নি। আরএস নেগেটিভ। হ্যাঁ হ্যাঁ সো আমি 100% বলতেও পারতেছি না। আবার যদি ফার্স্ট বাচ্চাটা আরএস পজিটিভ হয় তাহলে ট্রিটমেন্ট না নিলে এখন প্রবলেম হবে। সো এর জন্য আমি কমপ্লিটলি বলতেও পারতেছি না যে 0% চান্সেস এর ব্যাপারটা বা 100% চান্সেস এর ব্যাপারটা। তো এটা 50%ই হওয়ার কথা, লেস দেন 50 হবে না, কজ অ্যাটলিস্ট 50% হওয়ার কথা এটা, হ্যাঁ যদি দেখা মনে হচ্ছে কোয়েশ্চেনটা। হ্যাঁ, এটা অ্যাটলিস্ট 50% আর কি, লেস দেন 50% হওয়ার চান্সেস আসলে নাই বললেই চলে। স্যার, আমার 2 নাম্বার কোশ্চেনের জন্য একটা কোশ্চেন আছে হ্যাঁ স্যার। এখানে বলা আছে স্যার যে যে সেকেন্ড অপশন যেটা আপনি বললেন, দে আর মাচ লাইকলি টু অকার ডিউরিং দ্য লেটার প্রেগনেন্সি কম্পেয়ার টু দ্য ফার্স্ট প্রেগনেন্সি। কিন্তু স্যার ফার্স্ট এর বার তো স্যার ফিটালিসে স্যার মারা যায় না বাচ্চা, তাহলে স্যার ফার্স্টে কিভাবে অকার হলো ফিটালিস, আমি এটা না, বুঝছি না। এই জন্যই তো এই জন্যই স্টেটমেন্টটা ভুল স্টেটমেন্ট আর কি, ঠিক না? ওই 2 নম্বরটার অ্যান্সারই তো সি আর কি, which of the following are wrong about erythroblastosis fetalis problem, এটা তো ভুল তথ্য না। They are more likely to occur during the later pregnancies compared to first pregnancy, এটা হচ্ছে হওয়ার কথা, এটা হচ্ছে কারেক্ট স্টেটমেন্ট। এখানে হচ্ছে এই স্টেটমেন্টটা ভুল স্টেটমেন্ট, ঠিক না? বুঝতে পারছো? না স্যার, আমি তো স্যার মনে হয় পড়ার সময় তাহলে ভুল পড়ছি স্যার। সেটা হতে পারে, হ্যাঁ, কারণ এখানে দেওয়া ছিল যে কোনটা ভুল, এইখানে তো 3 নম্বরটাই তো ভুল। এই দাঁড়াও, এখানে একটা অপশনে গন্ডগোল হয়ে গেছে নাকি? মাছ মোর লাইকলি টু হইতো না? ওরা ঠিকই আছে, কারণ স্টেটমেন্ট না স্যার ঠিকই তো আছে এটা কোয়েশ্চেন। তাহলে ইফাত মানে যেটা ওই এটা ওই আমি জাস্ট যেটা করছি আগে পিছিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ, তুমি যদি এটা আবার এইভাবে বলো, দে আর মাস লেস লাইকলি টু অকার ডিউরিং দ্য ফার্স্ট প্রেগনেন্সি কম্পেয়ার টু সেকেন্ড, তাহলে হচ্ছে গিয়ে এই স্টেটমেন্টটা কারেক্ট স্টেটমেন্ট আর কি। ওকে, আবার যদি এখানে লেখা হয় যে দে আর মাচ লেস লাইকলি টু অকার ফার্স্ট, আবার যদি ঘুরায় লেখো তাইলে আর কি। তো এই আর কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কোন স্টেটমেন্টটা হচ্ছে ভুল স্টেটমেন্ট, একমাত্র এটাই হচ্ছে ভুল স্টেটমেন্ট আর কি। ফার্স্ট প্রেগনেন্সিতে চান্সেস সবসময় হচ্ছে কম, কারণ ফার্স্ট প্রেগনেন্সির সময় বেসিক্যালি হচ্ছে ইয়া হয় না আর কি, ওই খুব কম ব্লাডই ক্রস করতে পারে ওই ফিটাস থেকে হচ্ছে তোমার ইয়াতে মাদারে আর কি। এক্ষেত্রে কিন্তু অ্যান্টিবডি ক্রসিংটা না, এক্ষেত্রে হচ্ছে যে কারণ অ্যান্টিজেনটা আসলে আমরা বলছি এটা তো পার্ট অফ দ্য ব্লাড সেল, আর এস যে অ্যান্টিবডি মানে আর এস যে অ্যান্টিজেন এটা তো ওই ব্লাড সেলের একটা পার্ট, সো ফিটাস থেকে মার বডিতে ব্লাড ক্রস করতে হবে। একদমই করে না এরকম না, কিন্তু খুবই কম করে আর কি, যেটা করে সেটা কম পরিমাণ হচ্ছে ইনডিউস করে মায়ের বডিতে অ্যান্টিবডি। সো মানে মার বডিতে কম অ্যান্টিবডি ইনডিউস করলে সে, সো যেহেতু অ্যান্টিবডি কম সেটা তো যাবে কম, মানে আবার ক্রস ব্যাক করে ফিটাস আসবেও খুবই কম আর কি। তো যখন হচ্ছে ডেলিভারির সময় হচ্ছে বেশ একটা অ্যামাউন্ট অফ ব্লাড মার বডিতে ইয়ে করে, ফিটাসের বডি থেকে মার বডিতে চলে যায়, তখন হচ্ছে ইন্ডাকশনটা বেশি হয় আর কি। এই জন্য এবং ওই ইন্ডাকশন হয়ে মার বডিতে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, এবং সেক্ষেত্রে হচ্ছে তোমার এই মেমোরি সেলও তৈরি হয় আর কি। সেই জন্য যদি সেকেন্ড প্রেগন্যান্সির সময় তখন ফিটাসের বডি থেকে যদি ব্লাড আসে, তখন হচ্ছে কি যে এই মার বডিতে অলরেডি যেহেতু মেমোরি সেল আছে, সো ইমিউন মানে রেসপন্সটা অনেক বেশি হয় আর কি। এখন ইমিউন রেসপন্স বেশি হওয়া মানে বেশি অ্যান্টিবডি তৈরি হওয়া, তো সেক্ষেত্রে ফিটাস হচ্ছে ভালনারেবল হয়ে যাবে। আচ্ছা, এটা তো 3 নম্বর ছিল। 4 নম্বর ছিল কি নিওনেটাল লিউকোপেনিয়া অ্যাসোসিয়েটেড উইথ হোয়াইট ব্লাড সেল অরিজিনেটেড অ্যান্টিজেন্স, ট্রু
First number, in case of a spontaneous abortion of a RS positive fetus in a RS negative mother, sensitization is done by administration of anti-RS antibody just before the abortion. False. না, just after the abortion sensitizationটা করতে হয়। 6 নম্বরের ক্ষেত্রে 5 নম্বরটাকে এটা কিন্তু স্পন্টেনিয়াস অ্যাবর্শন বলা হচ্ছে না, এটা তো প্ল্যান্ড অ্যাবর্শন না। সো এই ক্ষেত্রে হচ্ছে অ্যাবর্শন হওয়ার সাথে সাথেই পরে সেন্সিটাইজেশনটা করতে হয় আর কি। Number 6 হচ্ছে anti-A or anti-B antibodies are usually IgG, therefore do not cross the placenta. False, right? এটা হচ্ছে IgM আর কি। IgM এর হচ্ছে সাইজ একটু বড় হয়, এই জন্য হচ্ছে তারা প্লাসেন্টা ক্রস করতে পারে না। আচ্ছা, এখানে তো anti-A and anti-B antibodies are usually IgG, এটা ইউজুয়ালি IgM বললে সেটা কারেক্ট হতো, কিন্তু সবই কিন্তু IgM না, কিছু ওই IgG অ্যান্টিবডিও পাওয়া যায়, বাট সেটা কম আর কি। ইউজুয়ালি মোস্ট অফ দ্য IgA এবং IgB হচ্ছে IgM। Number 7, intravascular hemolysis involves the breakdown of circulating erythrocytes in the RES system. এটা কি RES কি রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, এটা হচ্ছে ফলস। স্যার এই কোশ্চেনটা বুঝিনি। Intravascular hemolysis involves the breakdown of circulating erythrocytes in the RES, মানে এই লাইসিসটা কি হতে পারে, ইন্ট্রাভাস্কুলার হতে পারে, মানে হচ্ছে ওই ব্লাড ভেসেলের মধ্যেই লাইসিস হতে পারে, অথবা কি ব্লাড ভেসেলের বাইরে হয়, যেটা হচ্ছে তোমার যে স্প্লিন বা লিভারে হয়, স্প্লিন এবং লিভারে হয় আর কি, যেটা সেই ওকে। সো যেটা হচ্ছে তোমার এবার বলে দিয়েছি যে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, মানে যেটা হচ্ছে তোমার ব্লাড ভেসেলের ভেতরেই হচ্ছে, সেটা তো আসলে তাহলে আরইএস এ হয় কি, আরইএস মানে তো হচ্ছে এক্সট্রাভাস্কুলার। RES মানে বুঝিনি, এটাকে ওইটা আমি জিজ্ঞেস করতে চাচ্ছি। আচ্ছা, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম আর কি। এই যে পরীক্ষা তো যাও নেটে বসে তো পরীক্ষা দাও, গুগল করলে তো বোঝা যায় আরইএস এর মানে। মানে এই যে তো যে সিস্টেমটা, মানে যে ধরো স্প্লিনে যে বা হচ্ছে তোমার ইয়েতে লিভারে যে হচ্ছে, এটাকে আরইএস সিস্টেম বলে। এক্সট্রাভাস্কুলার যেটা সেটা হচ্ছে কি, তারা হচ্ছে ইয়ার বাইরে, কারণ স্প্লিন বা লিভার তো ব্লাড ভেসেলের মধ্যে নাই, ব্লাড ভেসেলের বাইরে আর কি। বেশিরভাগ ইরিথ্রোসাইটই তোমার লাইসিস হয় হচ্ছে মানে হিমোলাইটিক রিঅ্যাকশনের কারণে এক্সট্রাভাস্কুলারলি আর কি। আর ইন্ট্রাভাস্কুলার যেটা বেশিরভাগই এগুলো ইয়াতে হয়, কি বলে এই দুইটা ফরমেশনে, স্প্লিন লিভার ওই সব সাইডে বেশিরভাগই এগুলো। হ্যাঁ, আর ইন্ট্রাভাস্কুলার তো ইন্ট্রাভাস্কুলার হবে, মানে ব্লাড ভেসেলের ভিতরে হবে, এই জন্য এটা ফলস আর কি। আচ্ছা স্যার, বুঝছি। আচ্ছা, নাম্বার 8 হচ্ছে in which case cell lysis does not occur by phagocytosis, MAC formation, membrane attack complex formation। আচ্ছা, MAC ফরমেশনের ক্ষেত্রে সেল লাইসিস আসলে হয় কিভাবে? বেসিক্যালি সেল কিন্তু এই অসমোটিক লাইসিস হয় MAC ফরমেশনের ক্ষেত্রে। অসমোটিক প্রেসার কমে যায় ওই টাইপের, না বেড়ে যায় ওই টাইপের কোনো একটা এর মধ্যে, মানে ওই ডিফারেন্সের কারণে। কারণ MAC ফরমেশন আসলে কি হয়, যে ধরো একটা সেল আছে, তুমি একটা সুই দিয়ে সেলটার বডিতে ফুটা করে দিলা, ওকে। মানে if you just imagine like you made some hole in a cell surface, okay, cell membrane, okay, পাংচার করে দিলা, অনেকটা এরকম। এখন ফুটবল যদি পাংচার করে দাও তাহলে তো লাইসিস হয়ে যাবে না, ফুস হয়ে যায়। কাইন্ড অফ থিংস কিন্তু ওইটাই। কারণ মেমব্রেন একটা কমপ্লেক্স যখন ফর্ম হয়, ওটা কিন্তু একটা ইট ক্রিয়েটস এ হোল, রাইট, ইন দ্য সেল মেমব্রেন। ওই জন্যই সেলের লাইসিসটা হয়। মেমব্রেন একটা কমপ্লেক্স ফরমেশনের ফলে কিন্তু কোনো ইয়ার দরকার হয় না, মানে আউটার লেয়ারটাই তো ব্রেক করে ফেলে ওটাতে। এক্স্যাক্টলি, মানে যে ইয়াটা আছে। হ্যাঁ, কারণ তুমি ওই আউটার লেয়ার মানে সেল মেমব্রেনই ইয়া করতেছি, কি করতেছে সে, তোমার হচ্ছে ওই সেল মেমব্রেন বলি বা সেল ওয়াল বলি, মানে আমাদের ওন বডি সেল হলে সেখানে তো আর ইয়া থাকবে না,
সেখানে তো সেল মেমব্রেন থাকবে, আর ব্যাকটেরিয়াল সেল হলে তো সেখানে সেল ওয়াল থাকবে। অবশ্যই আমাদের নিজস্ব বডি সেলে তো সেল ওয়াল নেই, শুধু সেল মেমব্রেন আছে। কিন্তু যদি ওই ইনভেডার প্যাথোজেন হয়, ফর এক্সাম্পল যদি ব্যাকটেরিয়া হয়, ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়া তো সেল ওয়াল থাকতে পারে। সো যেটাই হোক, এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কি, এই জন্য নাম কিন্তু মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, একটা মেমব্রেনকে অ্যাটাক করে আর কি। আচ্ছা স্যার। এবং ওখানে হচ্ছে একটা ইয়া তৈরি করে, তোমার একটা হোল তৈরি করে আর কি। এখন হোল যেহেতু তৈরি হয়েছে, তাহলেই তো ওই মেমব্রেন হচ্ছে তার ইন্টিগ্রিটি লস করলো। আলটিমেটলি অসমোটিক প্রেশারের কারণে হচ্ছে ইন্টিগ্রিটি লস করলে তো সেখানে অসমোটিক প্রেশার ক্রিয়েট হবেই, কারণ ইনসাইড সেল আউটসাইড সেল এখানে কনসেন্ট্রেশন ডিফারেন্ট থাকে। সো আলটিমেটলি সেল দিয়ে যায়, লাইসড হয়ে যায় আর কি। 9 টি antibody mediated cytotoxic reaction cause lysis of our blood cells such as hemolysis, thrombocytopenia, etc. However, if we get infected by pathogenic bacterium, cytolytic reactions can protect us. Definitely true. And a cytolytic reaction এগুলো এটা আমাদেরকে তো স্যার বেনিফিশিয়াল, এটা না মানে যেটা হ্যাঁ কিনা পজিটিভ এফেক্ট করতেছে আমাদের বডিতে। হ্যাঁ, এটা হচ্ছে পজিটিভ ইফেক্ট আর কি। কারণ হচ্ছে রিয়াকশন তো আসলে ইনোসেন্ট, মানে রিয়াকশন তো রিয়াকশনটা কার এগেনস্টে করতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে যে এটা বেনিফিশিয়াল ইফেক্ট দিবে নাকি হচ্ছে ডিস্ট্রাকটিভ ইফেক্ট দিবে। হুম। মেকানিজম সেম, সেটা হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্টে করুক আর হচ্ছে ওই তোমার কি বলে ধরো নিজের সেলের এগেনস্টে করুক, মেকানিজম তো একই, খালি অনলি ডিফারেন্সই কার এগেনস্টে করতেছে। যদি ওন বডি সেলের এগেনস্টে করে তাহলে হচ্ছে তোমার হবে ডিস্ট্রাকটিভ, আর যদি আহ, হচ্ছে প্যাথোজেন এগেনস্টে করে তাহলে হবে প্রোটেক্টিভ আর কি। আচ্ছা জাস্ট এক সেকেন্ড, হ্যাঁ আমার একটা কল আসছে তো, একটু রিসিভ করতে হবে, এক সেকেন্ড আমি আসতেছি। ওকে আই এম ব্যাক। কোথায় গেল কোশ্চেন? ওকে হিয়ার ইট ইজ। যেটা তো গেল হচ্ছে 9 নম্বরটা ছিল, 10 নম্বর ছিল কি, হুইচ স্টেটমেন্ট ইজ রাইট? Complement coated cells can get lysed in the liver. True. এটা হচ্ছে কারেক্ট, কারণ বাকিগুলো তো ভুল না। লাইসিস অফ ব্লাড সেলস অকার intravascularly by phagocytic cell. Wrong. Destruction of most of the blood cells by antibody mediated lysis occurs intravascularly. এটা wrong. Extravascularly বেশি হয়। Number 11. Okay, number 11 হচ্ছে which reactions may result in purpura formation, thrombocytopenia. রাইট, কারণ থ্রম্বোসাইটোপেনিয়া হয় হচ্ছে কিসের এগেনস্টে? প্লাটিলেটের এগেনস্টে। সো প্লাটিলেট যদি লাইজড হয়ে যায়, তো তখন হচ্ছে ওই ইন্টারনাল হেমোরেজ হওয়ার চান্সেস বেড়ে যায়। ওকে, সো
যেটি হচ্ছে হিমোরেজ হয়, তখন হচ্ছে ব্লাড ভেসেল থেকে ব্লাড লিক করতে থাকে, ওইটাই তো হিমোরেজ আসলে। ব্লাড হচ্ছে লিক করতে থাকে ভেসেল থেকে, তো তখন হচ্ছে এরকম রেড একটা যেহেতু যেহেতু ব্লাড হচ্ছে লিক হয়ে যাচ্ছে ব্লাড ভেসেল থেকে, সো ওই আশেপাশের যে সেল সেগুলো হচ্ছে একটা রেড কালার ধারণ করবে বিকজ অফ দ্য হিমোরেজ। ওইটা কিন্তু পারপুরা বলে। যে নাম্বার 12 হচ্ছে হুইচ স্টেটমেন্ট ইজ রং, IgM and all the IgG subclass can initiate cytolytic reactions। এটাই ভুল না, সব মানে IgM হচ্ছে তো মোস্ট এফিশিয়েন্ট, দ্যাট, বাট সব IgG সাবক্লাস ইনিশিয়েট করতে পারে না। Number 13, IgG coated erythrocytes are sequestered predominantly in the spleen via Fc and C3b receptors. 2. Number 14, the final clinical effect of cytolytic and cytotoxic reaction depends upon the characteristics of antibody, number of antibodies, and the number of antigen sites per cell, but not upon the cell type. False, right? কারণ সেল টাইপও হচ্ছে, বাকিগুলো তো সবই ঠিক আছে, যে ফাইনাল যে ক্লিনিক্যাল ইফেক্টটা সেটা তো বাকিগুলোর উপর ডিপেন্ড করে, সেলের উপরও ডিপেন্ড করে কোন টাইপের সেল আর কি। That's why it is wrong statement. And number 15, which statement is number 15 এর উপর নাকি এটা ছিল নাম্বার 14 ছিল, নাম্বার 15 which statement is wrong? In the এটা answer হচ্ছে C. In the case of autoallergic hemolytic anemia, the antibody is endogenous and antigen is exogenous. autoallergic এর hemolytic এর ক্ষেত্রে কি দুইটাই হচ্ছে, কোনটাই এন্ডোজেনাস হওয়ার কথা। হ্যাঁ দুইটাই এন্ডোজেনাস আর কি, এখানে এক্সোজেনাস তো কিছুই নেই, কারণ autoallergic বডি সেলও আমার নিজের, অ্যান্টিবডি আমার নিজের, সো দুইটাই এন্ডোজেনাস আর কি। দ্যাটস হোয়াই ইট ইজ রং। Number 16, preformed antibodies of our body are responsible for the extravascular hemolysis। এটা হচ্ছে ফলস আর কি। প্রিফর্ম অ্যান্টিবডিজ মানে যেটা অলরেডি আমাদের বডিতে আছে, ওকে। আমাদের যে এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস হয়, মানে প্রিফর্ম অ্যান্টিবডির কারণে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস গুলো তো প্রিফর্মে হয়। হ্যাঁ, আর তারপরে এক্সট্রাভাস্কুলারটা হয় বেসিক্যালি নট মানে ইনডিউসড অ্যান্টিবডি দিয়ে, যেগুলো অলরেডি প্রিফর্ম না আর কি। যে অ্যান্টিবডি গুলো হচ্ছে ওই ফরেন বলি, ওটার মানে ফরেন পার্টিকেলের এগেনস্টে যেটা ইনডিউসড হয় আর কি। সে তারপরে হচ্ছে নাম্বার 17, এটা হচ্ছে ছিল ইয়ার ডায়াগনোসিস আর কি, হিমোলাইটিক রিঅ্যাকশনের ডায়াগনোসিস। আচ্ছা স্যার, 17 এর মধ্যে কোয়েশ্চেনটা একটু বুঝে করেন তো, কজ আমার কাছে মনে হইতেছিল যে বিলিরুবিন তো বেড়ে যায় না এইসব সেক্টর গুলোতে, হ্যাঁ এই জন্য তো ওইটাই হচ্ছে, কিন্তু বাকি সবগুলা কমে না। না না, হ্যাঁ বাকি সবগুলো তো কমতেছে, ডিক্রিজ করতেছে, বিলিরুবিন তো বাড়ে। মানে যেটা কি আচ্ছা, কোশ্চেনটা ছিল কি, যে তুমি সাসপেক্ট করতেছো যে হ্যাঁ হ্যাঁ ট্রান্সক্রিপশন স্যার, রিঅ্যাকশন হচ্ছে, অ্যান্সারটা কিন্তু ডি হওয়ার কথা, আমি এটা নিয়ে বি না কনফিউজ সি, হয়ে গেছিলাম। অ্যান্সারটা সি, এখানে ডিক্রিজড বিলিরুবিন কাউন্ট আর কি। সি হবে? হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি যখন টেস্ট কেন? করতেছো তোমার এক্সপেকটেশন কি, তোমার এক্সপেকটেশন হচ্ছে বিলিরুবিন বেড়ে যাবে। সো এই হ্যাঁ, কোশ্চেনটা আচ্ছা না, ওটা তো কমতেছে এখানে। হুইচ অফ দ্য ফলোইং রেজাল্ট উইল বি ডিফারেন্ট ফ্রম ইউর এক্সপেকটেশন। তুমি কিন্তু সাসপেক্ট করতেছো হচ্ছে হিমোলাইসিস ট্রান্সমিশন রিঅ্যাকশন হচ্ছে, সো তুমি এক্সপেক্ট করতেছিলে যে ওই বিলিরুবিনটা বিলিরুবিন কমে বেড়ে যাবে। বেড়ে যাবে আর কি, কিন্তু বিলিরুবিন তুমি দেখলে যে বিলিরুবিন হচ্ছে কমে গেছে, তাহলে তো এটা হলো না আর কি, মিললো না, মিসম্যাচ, ঠিক আছে। স্যার হেপ্টোগ্লোবিন কি বাড়বে? না, হেপ্টোগ্লোবিন সরি, কমবে আর কি, কমবে এটা। হ্যাঁ হ্যাঁ। ব্লাড সেল যখন এই রেড ব্লাড সেল যখন ডেস্ট্রালাইসিস হয়, সেখান থেকে আলটিমেটলি হচ্ছে তোমার ইয়া হয় আর কি, প্রথম ধাপে তো বিলিরুবিন তৈরি হয় না, সেল লাইসিস হয়, তারপর এখান থেকে কয়েক ধাপের পরে বিলিরুবিনটা তৈরি হয় আর কি, এই জন্য বিলিরুবিন হচ্ছে ইনক্রিজ করে। আর হ্যাপ্টোগ্লোবিন তো আমাদের বডিতেই থাকে, ওর সাথে গিয়ে রিঅ্যাকশন করে আর কি, এই জন্য হ্যাপ্টোগ্লোবিনের পরিমাণটা কমে যায় আর কি। আচ্ছা স্যার।
আরবিসি বা কাউন্ট কমতেছে কারণ ওটা লাইসিস হচ্ছে, হেমাটোক্রিট কমতেছে কারণ ওটার লাইসিস হচ্ছে আর কি। হেমাটোক্রিট কি, হেমাটোক্রিট আসলে জাস্ট প্যাকড আরবিসি, হ্যাঁ, অনেক আরবিসি হুম। একসাথে এবং প্যাকেটের মধ্যে থাকে। Okay? আচ্ছা আচ্ছা। আর হ্যাপ্টোগ্লোবিন হচ্ছে মানে বিলিরুবিন, হ্যাপ্টোগ্লোবিন হচ্ছে প্রোটিন আর কি, ঠিক আছে। বিলিরুবিন গিয়ে আসলে হ্যাপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করতে পারে আর কি, সো বাইন্ড করলে তখন তো আবার এটা কমে যাবে। এবার লাস্ট যে ডেঙ্গু মানে এই যে এবার কি ছিল, ডেন 3 না ডেন 2 ছিল, আচ্ছা ভুলে গেছি, ডেঙ্গুর যে স্ট্রেন ছিল আর কি, ডেন 2 কি ডেন 3, এটার ক্ষেত্রে কিন্তু হেমাটোক্রিট কাউন্টটাই হচ্ছে মেইন একটা আচ্ছা ইয়ে। স্যার, স্যার একটু ইয়ে করেন 17 এর মানে কোয়েশ্চেনটা তো ছিল which of the following result is different from your expectation. সো আমি তো এক্সপেক্ট করতেছিলাম যে এখানে ট্রান্সফিউশন হইতেছে, মানে প্রবলেমটা হইতেছে ওর বডিতে। তো আমি তো এটাও এক্সপেক্ট করতেছি যে ওর বিলিরুবিন বাইরে যাবে। হ্যাঁ, এই জন্যই তো হচ্ছে, হ্যাঁ তাহলে কিন্তু তো ডিও অ্যান্সার হইতে পারে। এই ডি তো হেপ্টাগ্লোবিন, ডি কি বিলিরুবিন নাকি? বি তো স্যার ডিক্রিজ বিলিরুবিন কাউন্ট না। এই না, সি হচ্ছে ডিক্রিজ বিলিরুবিন কাউন্ট, ডি তো হচ্ছে ডিক্রিজ হেপ্টোগ্লোবিন কাউন্ট। আচ্ছা, আমার এখানে তো ডি তে বিলিরুবিন ইয়ে করে ডিক্রিজ বিলিরুবিন। স্যার আমারও ডি তে বিলিরুবিনের এটা। তোমার কি ডি তে বিলিরুবিন দেখাচ্ছে? হ্যাঁ, আর সি জি তে কি স্যার, দেখাচ্ছে? কিন্তু স্যার ওইটা সি তে হেপ্টোগ্লোবিন। বিলিরুবিন কাউন্টটাই তো ডিক্রিজ আচ্ছা, সি তে কি হেপ্টোগ্লোবিন দেখাচ্ছে? আচ্ছা ওকে, জি স্যার। ওখানে মনে হয় একটু উল্টাপাল্টা হয়ে গেছে। কিন্তু স্যার অ্যান্সার তো এটাই হবে, ডিক্রিজ বিলিরুবিন কাউন্ট। হ্যাঁ, অ্যান্সার হচ্ছে ডিক্রিজ হ্যাঁ বিলিরুবিন কাউন্ট। ওকে, নাথিং টু ওয়ারি। হচ্ছে নাম্বার 17 না? দাঁড়া এক মিনিট, আমি একটু নোট নিয়ে নিই। এই পাইথনের যন্ত্রণায় ধ্বংস হয়ে গেলাম আমি। Quiz 1 17 okay. ওকে, ঠিক আছে, ডান। ঠিক আছে, ওটা মানে ডান মানে কি, ওই যেহেতু ওই সিস্টেমে ভুল গেছে, সো ইট উইল বি কারেক্টেড। আমি আমার এক্সেল শিটে কারেক্ট করে দিব না, ঠিক আছে? আচ্ছা স্যার, অসুবিধা নেই। কারণ ওই ইয়াতে বাক্সে যেটা থাকবে সেটা কিন্তু আলটিমেটলি ওই ফাইনালে যাবে না, কারণ মানে যেটা হচ্ছে কি এই সব রেজাল্ট হচ্ছে এক্সেলে কম্পাইল করতে হবে আর কি। কারণ হচ্ছে অন্যান্য মার্ক এখানে অ্যাড হবে, তো ধরো অ্যাসাইনমেন্ট বা আদার গুলো আর কি। বাক্সের কোশ্চেনের একটা সুবিধা, একটা অসুবিধা আছে, মানে গুগল ফর্মের সাথে। গুগল ফর্ম খুবই হ্যান্ডি আর কি, সব মানে কোনো কিছু করার লাগে না, সবকিছু ওখানেই থাকে। মানে ওখানে আর বাক্সের সুবিধা হচ্ছে এখানে কোশ্চেন করতে হয় পাইথন কোড দিয়ে আর কি। ও আচ্ছা, মানে নরমালি হচ্ছে ওই গুগল ফর্মের মতো আছে যে তাহলে একদম স্যার পাইথন কোড শিখছেন আপনি? না, ওইটা শেখা লাগতেছে না, খালি কোশ্চেন করতে গিয়ে যা লাগে ওটুকু শিখতেছি। মানে যেটা হয় কি, ওই গুগল ফর্মে তোমার হচ্ছে ওগুলো তো তুমি তো ইয়াতে কোডিং এ হাত দিতে পারবে না আর কি, তোমার কোডিং এর বাইরে থেকে যা করার করতে হবে। কিন্তু এই বাক্সে হচ্ছে তোমার দুইটাই অপশন আছে, তুমি হচ্ছে ওরকম সেট করা আছে, মানে গুগল ফর্মের মতন তুমি জাস্ট ওই ওই অনুযায়ী কোশ্চেন করে ফেলো, অথবা তুমি হচ্ছে অ্যাডভান্সে গিয়ে পাইথন কোডটা দিয়েও কাজ করতে পারো। পাইথন কোড দিয়ে কাজ করার একটা সুবিধা আছে, মানে তোমার লিবার্টি অনেক বেড়ে যাবে, অনেক কিছু করা যায়, যা ইচ্ছা তাই করতে পারবে আর কি। কোডিং এর প্রবলেম কি আসলে মানে একটু 19-20 হলেই তো গেল আর কি।
ওইখানে এই ঝামেলাটা হয়েছে সম্ভবত, কোডিং এর ক্ষেত্রে একটা কোডিং আগে চলে গেছে। আচ্ছা, আমি অবশ্যই একবার চেক করছিলাম, কিন্তু চেক করার পর ভুলটা রয়ে গেছে না। আচ্ছা, নিয়ে অসুবিধা নেই, আমি নোট ডাউন করে রাখছি, এক্সেল শিটে কারেক্ট করে দিব আমি মার্কেট। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 18। আচ্ছা, তাই বলে ওই যে যাদের ভুল হয়েছে তাদেরও ওই 17, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, যেহেতু হচ্ছে মিস্টেক আমার, তো সবাই 17 সবাই নাম্বার পাবো। আচ্ছা স্যার। আচ্ছা, নাম্বার 18 হচ্ছে মানে যাদের ভুল হয়েছে বলছে মানে ধরো অ্যান্সার তো আসলে ডিক্রিজ হিমোগ্লোবিন কাউন্ট, বিলিরুবিন কাউন্ট আর কি, হ্যাপ্টোগ্লোবিন কাউন্ট না। আচ্ছা, নাম্বার 18, destruction of blood cells can occur non-specifically because of some drugs, as these drugs can form a drug antibody complex which can dissociate from one RBC and bind to another RBC. True, right? স্যার এখানে স্যার কিন্তু স্পেসিফিক্যালি বলে দেন নাই কোন ড্রাগ, কারণ নন স্পেসিফিক অ্যাবজর্পশন অফ প্রোটিনের ক্ষেত্রে তো একটা থেকে আরেকটার সাথে বাইন্ড হয় না। কিন্তু এটার ক্ষেত্রে তো কি বলছি না, মানে ওই এখানে কিন্তু ঠিক কি বলে, তো নাম ধরে দেইনি আর কি আমি। কিন্তু এখানে মানে destruction of, মানে যেটা কি destruction of blood cells can occur non-specifically because of some drugs, মানে এটা কিন্তু যে বলেছে যে কোন মেকানিজমটা, ওকে আমি এখানে মিন করতেছি যে মেকানিজমে নন স্পেসিফিক্যালি কি হয়, ব্লাড সেলের লাইসিস হয়। ওকে, বাট স্যার ড্রাগ অ্যান্টিবডি কমপ্লেক্স তো একটাতেই হইতেছে, ওই সেকেন্ডটা যেটা ওইটার নামটাও ভুলে গেছি। ইমিউন কমপ্লেক্স অ্যাবজর্পশনে নন স্পেসিফিক্যালি হয়, ওখানে হচ্ছে বাইন্ড মানে একটা থেকে লুজ হয় একটাতে বাইন্ড করে আরবিসিতে। আবার নন স্পেসিফিক অ্যাবজর্পশন অফ প্রোটিনে ওটাও তো স্যার নন স্পেসিফিক, কিন্তু ওটাতে তো স্যার বাইন্ড হয় না। কোনটা? নন স্পেসিফিক অ্যাবজর্পশন অফ প্রোটিনে দুইটা আছে না এমন, যেগুলো নন স্পেসিফিক। হ্যাঁ, একটা একটা তো তো ইমিউন কমপ্লেক্স অ্যাবজর্পশন, আর একটা হচ্ছে নন স্পেসিফিক অ্যাবজর্পশন অফ প্রোটিন। আচ্ছা, ওইটা তো নাম আর কি, দাঁড়াও। এটা কি নন স্পেসিফিক না? কোনটা? এটা তো স্যার ইমিউনো কমপ্লেক্স অ্যাবজর্পশনের ইয়েটা না, কজ ওটার মধ্যে তো ড্রাগ অ্যান্টিবডি কমপ্লেক্সটা হয় যেটা। এক সেকেন্ড দাঁড়াও, কনফার্ম হয়ে নিয়ে আগে। হ্যাঁ, ঠিকই তো আছে এখানে, মানে প্রবলেম কি হচ্ছে? স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আপনি ওখানে হয়তো কোয়েশ্চেনে বলছেন ইমিউন কমপ্লেক্স অ্যাবজর্পশনের কথা, ওটা তো নন স্পেসিফিক্যালি হয়। না না, আচ্ছা এইটা তো হতে পারে, এটা তো true। এটা নন স্পেসিফিক্যালি হচ্ছে না, ইনোসেন্ট বিস্ট্যান্ডার মেকানিজম না এটা। হ্যাঁ, নন স্পেসিফিক অ্যাবজর্পশন অফ প্রোটিন ওটাও স্যার সেম না। আচ্ছা, তাহলে এটা ট্রু না, এটা তো ফলস তো না। আমি বলতে চাচ্ছি নন স্পেসিফিক অ্যাবজর্পশন অফ প্রোটিন সেটাতে তো আরবিসি একটা থেকে লুজ করে আরেকটাতে বাইন্ড করে না। আরবিসি তো বাইন্ড করে না, কমপ্লেক্সটা বাইন্ড করবে। এখানে নন স্পেসিফিক লাইসিসটা কার হচ্ছে, আরবিসির হচ্ছে। মানে ধরো একটা, মানে তার এগেনস্টে তো কিছু হয় না, কিন্তু হচ্ছে সামহাউ এই কমপ্লেক্সটা তৈরি হয়েছে অন্য জায়গায়, এখন তাকে এসে ডিস্ট্রাকশন করতেছে। ইমিউন কমপ্লেক্স অ্যাবজর্পশনে তো এটা হয়, তাই না? ইমিউন কমপ্লেক্সের মধ্যে এটা হয়, বাট হ্যাঁ, ইমিউন কমপ্লেক্স অ্যাবজর্পশনে কি হয়, তোমার ড্রাগের এগেনস্টে অ্যান্টিবডি ইনডিউসড হয়। ওকে, তারপরে সেই ড্রাগটা হচ্ছে অ্যান্টিবডি আর ড্রাগ মিলে হচ্ছে একটা ড্রাগ অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করতেছে, আমার রাইট? পরে হচ্ছে সে কি করতেছে, সে হচ্ছে তোমার একটা আরবিসির সাথে কি করতেছে, একটা আরবিসির সাথে বাইন্ড করে তাকে হচ্ছে কি করতেছে, লাইসিস করতেছে, আবার সেখান থেকে ডিসোসিয়েট হয়ে আরেকটা আরবিসির সাথে বাইন্ড করে তাকেও লাইসিস করতেছে। এটা নন স্পেসিফিক হলো না? হ্যাঁ, এটা আমি মানে তাহলে এটা ওটা তো ঠিক আছে, কিন্তু নন স্পেসিফিক অ্যাবজর্পশন অফ প্রোটিন যেটা হয় সেটা নন স্পেসিফিক ওয়েতে হয় না আরবিসি লাইসিসটা।
মানে এই তোমার কি কোশ্চেন এই নাম এই 18 কোশ্চেন নিয়ে নাকি কোনটা? এটি নিয়ে আচ্ছা হ্যাঁ 18ও তো ট্রু, হ্যাঁ মানে 18 তো ট্রু, 18 তো ফলস কেন হবে? তাহলে আমি বলতে চাচ্ছি এটা কিছু ক্ষেত্রে যেমন ড্রাগটা যদি কুইনোলোইডিন হয় ওটার ক্ষেত্রে হইতেছে এটা ট্রু, কিন্তু যদি এটা সেফালোস্পোরিন হয় তখন কিন্তু এটা ফলস হয়ে যায়। এখন তো স্যার এই জন্য আমি কি বলছি, বিকজ অফ সাম ড্রাগ। ওকে, তাহলে তোমাকে এখানে ধরে নিতে হবে যে এই ড্রাগটা এই কাজ করতেছে, ঠিক না? বিকজ অফ সাম ড্রাগ, কারণ ওই কুইনিড্রোন আর সেফালোস। আচ্ছা কেমনে কোশ্চেনটা বলছো, destruction of blood cells can occur non-specifically because of some drugs. তোমাদেরকে আমি সিনারিও বলে দিচ্ছি যে দিস ইজ দ্য কজ। ওকে, যে ধরে নাও যে কিছু ড্রাগ তোমার হচ্ছে, ধরে নাও কি মানে কিছু ড্রাগ হচ্ছে নন স্পেসিফিক লাইসিস করে। ওকে, আমি সিচুয়েশন আমার বুঝে গেছি। এখন হচ্ছে তারপরে সেটার মেকানিজমের কথা বলেছে যে এই ক্ষেত্রে আসলে কিভাবে ঘটে, কেন এই কিছু ড্রাগ হচ্ছে নন স্পেসিফিক্যালি লাইসিস করতে পারে, কারণ তারা হচ্ছে অ্যান্টিবডিকে ইনডিউস করে, যে অ্যান্টিবডি এসে এই ড্রাগ আর অ্যান্টিবডি মিলে একটা কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে? ওকে, সেই কমপ্লেক্সটা হচ্ছে কি করতে পারে, আরবিসির সাথে বাইন্ড করে ডিস্ট্রাকশন করে, আবার সেখান থেকে ডিসোসিয়েট হয়ে আরেকটা আরবিসিতে যেতে পারে। মানে ফার্স্ট এই কমপ্লেক্সকে একটা আরবিসিতে বাইন্ড করবে, পরে সেখান থেকে ডিসোসিয়েট হয়ে আরেকটা আরবিসিতে বাইন্ড করবে। এই জন্য এটা কি নন স্পেসিফিক, ঠিক না? স্পেসিফিক হলে তো হচ্ছে যেই অ্যান্টিবডি মানে যেই ব্লাড সেল তার এগেইনস্ট তার মানে রিগার্ডিং দ্যাট হচ্ছে যে তোমার অ্যান্টিবডি ইনডিউস হলো। হ্যাপটেনের ক্ষেত্রে যেটা হয় কি হয়, হ্যাপটেনের ক্ষেত্রে কিন্তু তোমার ড্রাগ আগে হচ্ছে একটা আরবিসির সাথে বাইন্ড করে, তারপরে হচ্ছে সেটার এগেইনস্টে অ্যান্টিবডি ইনডিউস হয়, সেই অ্যান্টিবডি এসে ওই ব্লাড সেলটাকে ডিস্ট্রয় করে। স্পেসিফিক কিন্তু যেই ব্লাড সেলের সাথে হ্যাপটেন বাইন্ড করেছে সেটার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হচ্ছে স্পেসিফিক। এই ক্ষেত্রে এটা তো নন স্পেসিফিক। যদি হচ্ছে এই নন স্পেসিফিক তো আরেকটা কারণেও হতে পারে। কোনটার কারণে? স্পেসিফিক অ্যাবজর্পশন অফ প্রোটিন। হ্যাঁ কি জানি, নন স্পেসিফিক অ্যাবজর্পশন, এটা আমি তো বলছি যে নন স্পেসিফিক অ্যাবজর্পশনের কথাই বলছি। না নন স্পেসিফিক অ্যাবজর্পশন, নন স্পেসিফিক অ্যাবজর্পশন হচ্ছে নন স্পেসিফিকই হয়। তো যদি আমি এইখানে যদি নন স্পেসিফিক এর মেকানিজম দিতাম তাহলে এটা ট্রু হতো। স্যার নন স্পেসিফিক এর ক্ষেত্রে ড্রাগ অ্যান্টিবডি কমপ্লেক্স করে না, যেটা নন স্পেসিফিক অ্যাবজর্পশন প্রোটিনের, ওটা তো ডিরেক্টলি সেফালোস্পোরিন আরবিসি আউটার লেয়ারে ইনহিবিট মানে করে চেঞ্জ করে ফেলে, এন্ড তারপর যে অ্যান্টিবডি আরবিসি আউটার লেয়ারে এসে বাইন্ড করে। আচ্ছা হ্যাঁ, এই জন্য হচ্ছে কি ওই এর জন্য যে কোশ্চেন আপনি বলছেন যে ক্যান ফর্ম এ ড্রাগ অ্যান্টিবডি কমপ্লেক্স, ওই ক্যাটাগরিতে ড্রাগ অ্যান্টিবডি কমপ্লেক্স করে না। এই ক্যাটাগরিতে তো করে, এটা এই ইনফরমেশনটা কি ভুল? স্যার কোয়েশ্চেনটার মধ্যে কি স্যার আমি কোয়েশ্চেনটা ভুলে গেছি, ওখানে কি ড্রাগ অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মের কথা বলা হয়েছিল? হ্যাঁ অবশ্যই বলা আছে, as these drugs can form a drug antibody complex। কারণ এখানে নন স্পেসিফিক্যালি তো ওইভাবেও হয় এইভাবেও হয়, দুইটাই তো নন স্পেসিফিক্যালি হইতে পারে। হ্যাঁ দুইটাই নন স্পেসিফিক্যালি। হ্যাঁ, কিন্তু এখানে যেহেতু বলে দিয়েছি যে কোন ড্রাগ গুলোর কথা বলা হচ্ছে যারা এই মেকানিজমে করে, সো দুইটা ইনফরমেশন কি কারেক্টেড, রাইট? সো এটা হবে ট্রু। আর যেটা নন স্পেসিফিক প্রোটিন অ্যাবজর্পশন সেটার মেকানিজম তো ডিফারেন্ট না, সেটার মেকানিজম তো এটা না। নন স্পেসিফিক প্রোটিন অ্যাবজর্পশনের মেকানিজম কি, সেক্ষেত্রে হচ্ছে ড্রাগ গুলো হচ্ছে তোমার যে আরবিসি মেমব্রেন, সেই মেমব্রেনটাকে চেঞ্জ করার ফলে হচ্ছে সে এখন হচ্ছে নন স্পেসিফিক প্রোটিনের সাথে বাইন্ড করতে পারে আর কি, মানে যার সাথে তার বাইন্ড করার কথা ছিল না তার সাথে বাইন্ড করে, নন স্পেসিফিক। আর যেটা হচ্ছে তোমার এটা কোনটা ছিল, ইমিউন কমপ্লেক্স, এটাও তো নন স্পেসিফিকই হচ্ছে। কারণ হচ্ছে ধরো প্রথমে কি হচ্ছে এটার ক্ষেত্রে, ইমিউন কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু যে অ্যান্টিবডি কিন্তু ইনডিউস হয় ড্রাগের এগেইনস্টে, ড্রাগ কিন্তু আগে গিয়ে হচ্ছে
এই ব্লাড সেলের সাথে বাইন্ড করে না। অ্যান্টিবডির সাথে হ্যাঁ, আগে হচ্ছে ড্রাগ আর অ্যান্টিবডি বাইন্ড করে কমপ্লেক্স তৈরি হয়, তারপর তারা হচ্ছে একটা রেড ব্লাড সেলের সাথে কি করে বাইন্ড করে তাকে লাইসিস করে, আবার সেখান থেকে ডিসোসিয়েট হয়ে আরেকটা রেড ব্লাড সেলে যায়। তো নন স্পেসিফিক কিন্তু ইনোসেন্ট বিশিষ্ট স্পেসিফিক শব্দটা কখন আসবে, যে পার্টিকুলার এই ব্লাড সেলটা কি লাইসিস করতেছে, এখানে তো সেটা ঘটতেছে না। ধরো একটা ব্লাড সেল, হ্যাঁ, সেই ব্লাড সেলের এগেইনস্টে হচ্ছে যে অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডি ওই ব্লাড সেলকে গিয়ে কি করবে, বাইন্ড করবে আর কি, স্পেসিফিক। কিন্তু এক্ষেত্রে তো এটা নেই, মানে বেচারা ওই আরবিসি ছিল, ভালো মানুষ, সুখে শান্তিতে ছিল, হঠাৎ করে কমপ্লেক্স এসে তাকে অ্যাটাক করে লাইসিস করে দিচ্ছে, তার আসলে তো কোনো দোষই নেই। ওকে, এখন তোমাদের কনফিউশনটা আসলে কি নিয়ে? স্যার আমি কোশ্চেন হচ্ছে কারণ দুইটাই তো নন স্পেসিফিক ছিল, তো নন স্পেসিফিক অ্যাবজর্পশন অফ প্রোটিনের ক্ষেত্রে তো হচ্ছে যে আরবিসি একটা থেকে লুজার একটাতে বাইন্ড করে না, তো আমি সেটা চিন্তা করে এটা ফলস আচ্ছা, দিয়েছিলাম। ওই যে কিন্তু আবার ইমিউন কমপ্লেক্স অ্যাবজর্পশনও তো নন স্পেসিফিক, আবার হ্যাঁ, ওটার জন্য আবার লুজ হয়ে বাইন্ড করে, কারণ স্যার আপনি যে আনগ্রেডেড কুইজ গুলো দিছিলেন ওখানের মধ্যে কোয়েশ্চেনটা ছিল জাস্ট এক্সাম্পল এর সেফালোস্পোরিন লেখা ছিল, তো ওই ক্ষেত্রে কিন্তু ফলস ছিল। কারণ কিন্তু আমি আনগ্রেডেড যে কোশ্চেন, এই ধরো সেফালোস্পোরিন কুইনোলিন এই সেন্সে কিন্তু কোনো কোশ্চেন করা হয়নি। হ্যাঁ, আসল জিনিস হচ্ছে ওগুলোর কথা ভুলে যাও, এটা হচ্ছে জাস্ট কনফিউশন করার জন্য দু একটা জিনিস জোগানো হয় আর কি কোশ্চেনে। বেসিক হচ্ছে দেখবে যে সিনারিওটা কি এবং সেই মেকানিজম দুইটা ম্যাচ করে কিনা, ঠিক আছে? সেফালোস্পোরিনই কিন্তু একমাত্র ড্রাগ না যে হচ্ছে, এবং সেফালোস্পোরিন যে করবে এমনও কোনো কথা নাই, এবং সেফালোস্পোরিন কি একমাত্র ড্রাগ না যে হচ্ছে ওইটা করে, রাইট? আদার ড্রাগও করতে পারে। সেফালোস্পোরিন ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন ছিল আর কি। হ্যাঁ, আমি নন স্পেসিফিকটার কারণে কনফিউজড হয়ে গেছি। ওকে, না যদি মেকানিজম লিখতে হয় তখন কিন্তু নাম লিখতে গেলে কিন্তু পুরো নামই লিখতে হবে। তবে নন স্পেসিফিক কি জানি অ্যাডজর্পশন, শুধু অ্যাডজর্পশন বা শুধু নন স্পেসিফিক দিলে সেটা তো আসলে তাকে রিপ্রেজেন্ট করতেছে না। ওকে, আচ্ছা, নাম্বার 19 কি ছিল? সাম ড্রাগস ক্যান অ্যাক্টিভেট দ্য কমপ্লিমেন্ট সিস্টেম after administration into the body. These drugs activate the complement system, and the activated complement then binds with RBC and cause destruction. It was a false, right? এটা false না? জি স্যার। কেন false? কারণ হচ্ছে আগে তারা কি করে, আগে তো হচ্ছে বাইন্ড করে কমপ্লিমেন্ট তো পরে অ্যাক্টিভ হবে, আগে তো এই বাইন্ড করবে এর সাথে, এক্স্যাক্টলি ওই কি আগে হচ্ছে অ্যান্টিবডির সাথে অথবা কোনো একটা কিছুর সাথে বাইন্ড করবে, তারপর যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভ করবে। আগে হচ্ছে সে হচ্ছে সেলের সাথে বাইন্ড করে, হ্যাঁ, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেশন, এজন্য এটা ফলস। ওকে, and number 20 students, some drugs can exert cytotoxic effect on neutrophils by non-immune mechanism. And this is true. অনেক ড্রাগই হচ্ছে তাদের সাইটোটক্সিক ইফেক্ট দেয় হচ্ছে নন ইমিউন মেকানিজম দিয়ে আর কি। স্যার, জি স্যার। আরইএস ক্লিয়ারেন্সটা আরেকবার একটু বলবেন? ওটা আপনি বললেন লিভার স্ক্রিন, এটা কি ইন্ট্রাভাস্কুলারলি বলছে বলে ভুল হলো? 7টা নাম্বার 7 আরইএস এক্সট্রাভাস্কুলারলি হয় স্যার, ইন্ট্রা হয় না। না না, আরইএস না, ওই সিস্টেমটার নাম। আচ্ছা, তাহলে এখানে ভুলটা কোথায় স্যার? এই ভুল হচ্ছে ইন্ট্রাভাস্কুলার। স্যার ইন্টারভাস্কুলারলি ব্রেকডাউন হয়ই না, তাহলে না ইন্টারভাস্কুলারলি না, ইন্ট্রাভাস্কুলার হয়তো, কিন্তু ইন্ট্রাভাস্কুলার মানে হচ্ছে যেটা ব্লাড সেলের ভিতরে হচ্ছে, আরইএস মানে হচ্ছে ব্লাড সেলের বাইরের ওই সিস্টেমগুলোকে রেফার করে আর কি। তাহলে ভিতরে কি কি হয়? এটা আরইএস না বাইরে হয়? ভিতরে কোন কোনগুলো হয় স্যার? মানে ম্যাক্রোফেজ, যে এনভলভিং, এগুলো এডিসিসি, ম্যাক কি সব ভিতরে হয়? ম্যাক হচ্ছে ভিতরে হয়, ম্যাক ভিতরে, এডিসিসি হচ্ছে ইয়াতে তোমার হচ্ছে ওই বাইরে আর কি, ওই ফ্যাগোসাইটিক সেলগুলো, যে ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটিক সেল, তারা যে ডিস্ট্রাকশনটা করে আর কি।
আচ্ছা, ওকে স্যার, থ্যাংক ইউ। ইন্ট্রাভাস্কুলার হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যেই হবে আর কি, তাই ইন্ট্রাভাস্কুলারটা, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস কম হয়, এক্সট্রাভাস্কুলারই বেশি হয় আর কি। হ্যাঁ, মেজরিটি ব্লাড সেল লাইসিস এক্সট্রাভাস্কুলার হয়, যেগুলো হচ্ছে আরইএস সিস্টেমে হয় আর কি, থ্রু দ্য ম্যাক্রোফেজ বা ফ্যাগোসাইটিক সেলস। আচ্ছা, okay. আচ্ছা, এই যে এখানে ধরো এই যে সাইটোটক্সিক এবং সাইটোলাইটিক রিঅ্যাকশনের ইয়েগুলো দেওয়া আছে না, ড্রাগ ট্রায়াল যখন করা হয়, হ্যাঁ, তখন কিন্তু এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এগুলা কিন্তু সব চেক করতে হয়। এই যে আমরা ড্রাগ সেফটি নিয়ে কথা বলি, যে কোনো টক্সিক ইফেক্ট আছে কিনা, টক্সিক ইফেক্ট আছে কিনা, বেসিক্যালি এই ক্ষেত্রে টক্সিকটা তো সাইটোটক্সিকটাকেই মানে কিন্তু রেফার করে। শব্দের নামটা আসছে আর কি, হ্যাঁ। এই তোমার যখন ড্রাগ ট্রায়াল করে তখন হচ্ছে এই সবগুলা কিন্তু চেক করা হয়। আনফর্চুনেটলি এটা হচ্ছে ইয়ার উপর করে আর কি, মানে এইটা তো ফার্স্ট হচ্ছে ইয়ার উপর করতে হয় তোমার, মানে ট্রায়ালের শুরু হচ্ছে এনিমেল ট্রায়াল, তখন হচ্ছে এই এই সবগুলোই দেখা হয় যে এই ধর একটা ড্রাগ, সেই ড্রাগের কোনো সাইটোটক্সিক ইফেক্ট আছে কিনা, সে কোনো সাইটোলাইটিক রিঅ্যাকশন করতেছে কিনা, ওকে, সব চেক করে নিতে হয় আর কি। প্রতিটা অর্গান আলাদা আলাদা ভাবে তোমার অ্যানালাইসিস করতে হয়, ব্লাড অ্যানালাইসিস করতে হয়, তারপরে টিস্যুস আলাদা, মানে অর্গান, প্রতিটা অর্গান যখন আলাদা বলছে, এটাই মেইন হচ্ছে কি আলাদা টিস্যু তোমার অ্যানালাইসিস করতে হয় আর কি। দ্যাটস ওয়াই ড্রাগ ট্রায়ালস টেক সো লং টাইম। তোমার শুধুমাত্র এই সাইটোটক্সিক ইফেক্ট দেখার জন্যই 2 বছরের মতো লেগে যায়, শুধুমাত্র এই যে সাইটোটক্সিক ইফেক্ট দেখতেই আর কি, এবং যেটা হচ্ছে করা হয় ফেজ 1 ট্রায়ালে, সরি ফেজ 1 না, প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে আর কি, এনিমেল এর উপরে। তারপরে সাইটোটক্সিক এই ইফেক্ট গুলো যদি এনিমেলে সেফ থাকে, যে ওকে ঠিক আছে, সেটাকে কোনো সাইটোটক্সিক বা সাইটোলাইটিক রিঅ্যাকশন করতেছে না আপনার, তখন হচ্ছে তারপরে ফেজ 1 ট্রায়ালে যায়, হিউম্যানের উপর আর কি। হিউম্যান ট্রায়ালের ক্ষেত্রে ব্যাপারটা আসলে আরো বেশি লেন্দি হয়ে যায়, কারণ এনিমেলের ক্ষেত্রে শুনতে ক্রুয়েল লাগলেও একটা সুবিধা কি, মানে ব্যাপারটা শুনতে ক্রুয়েল লাগতে পারে, বাট দিস ইজ দ্য ওয়ে, যে এনিমেলের ক্ষেত্রে হচ্ছে ড্রাগ দেওয়ার পরে মানে তুমি তো পুরো এনিমেলটাকে হচ্ছে স্যাক্রিফাইস করে তার প্রতিটা টিস্যু হচ্ছে ডাইসেক্ট করে, হিস্টোলজি করে, সাইটোলজি করে চেক করতে পারবে আর কি। হিউম্যানের ক্ষেত্রে এটা করতে পারলে দেন সময় আসলে বাঁচা যেত, কিন্তু হিউম্যানের ক্ষেত্রে তো এটা করা সম্ভব না, যে একটা হচ্ছে হিউম্যান হচ্ছে ড্রাগটা দেওয়া হলো, ড্রাগ দিয়ে তো এখন হিউম্যানের প্রতিটা টিস্যু মানে প্রতিটা অর্গান নিয়ে তো চেক করা যাবে না, এবং প্রতিটা অর্গান থেকে তো বায়োপসিও নেওয়া যাবে না, right? তো এই জন্য হিউম্যানের ক্ষেত্রে তখন আসলে একটু লম্বা সময় ওয়েট করতে হয়, যে ওকে, যে ওই নন ইনভেসিভ মেথডে চেক করে যায় কিনা, এবং তার কোনো সিমটম আসতেছে কিনা ওগুলোর বেসিসে, এবং সেটার জন্য তো আসলে সময় লাগে। এখন এই ড্রাগ দেওয়া হলো হোস্টের মধ্যে, দেওয়ার পর হোস্টকে স্যাক্রিফাইস করে প্রতিটা অর্গান বের করে আলাদা আলাদা চেক করে হলো, সেটা করতেই এনিমেলে কিন্তু এত বছর লেগে যায়, তো হিউম্যানের ক্ষেত্রে সেটা আরো অনেক বেশি সময় লাগবে। ভ্যাকসিন তো তাও কম সময়ে হয়তো বা করা যাচ্ছে, কিন্তু হচ্ছে ড্রাগ কম সময়ে করা ইম্পসিবল আর কি। তাহলে ভ্যাকসিন যে কম সময়ে করতেছে এই ক্ষেত্রে কিন্তু কিছু করতেছে, তোমার হচ্ছে আহ ধরো ভ্যাকসিনের যে লং টার্ম ইফেক্ট থাকে অনেক সময়, ধরো এখন যেটা করতেছে যে ভ্যাকসিন গুলা হচ্ছে হোস্টকে দিচ্ছে এবং হোস্টের বডিতে অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে কিনা সেটা দেখতেছে আর কি। এবং এই দুইটাই, যে যখন কোনো প্যাথোজেন দিয়ে আমাদের বডি ইনফেক্টেড হয় তখন হচ্ছে আমাদের বডিতে কি একটা ইমিডিয়েট ইমিউন রেসপন্স হয়, আর একটা হচ্ছে মেমোরি সেল তৈরি হয় আর কি। তো এখন যেটা করতেছে তারা দেখতেছে দুই টাইপের তৈরি হচ্ছে কিনা, যে ওকে তাদের এনাফ পরিমাণ তৈরি হচ্ছে। দুইটা বার্নিং কোয়েশ্চেন কিন্তু এখন রয়ে গেছে, একটা হচ্ছে কতদিন পর্যন্ত এই অ্যান্টিবডিটা আমাদের বডিতে অ্যাক্টিভ থাকবে,
আর সেটা এখন বলাও সম্ভব না, কারণ সেটার জন্য তো ওয়েট করতে হবে। সো এটা পরে মানে যত মানে এখন ড্রাগ ট্রায়াল ইস্যু রয়েছে 2 মাস আগে, এখন এবার কিভাবে করবে? সো ডেফিনেটলি ইট উইল টেক টাইম। এটা একটা কোয়েশ্চেন যে কতদিন পর্যন্ত এগুলো থাকবে আর কি। আর একটা কোয়েশ্চেন হচ্ছে যে কোনো ইফেক্ট আছে, লং টার্ম ইফেক্ট আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে লং টার্ম অ্যাডভার্স ইফেক্ট থাকতে পারে অ্যান্টিবডি, আসলে যে সে বডিতে থাকে অ্যান্টিবডি, কিন্তু হচ্ছে নেক্সট ইনফেকশন যখন হয় তখন সে আসলে পুরোপুরি প্রোটেকশন দিতে পারে কিনা, সে হচ্ছে ইমিউন বুস্ট আপ করতে পারে কিনা। এই জিনিস তোমাদেরকে আমি পড়াবো, হ্যাঁ, তোমরা এই জিনিস কোন একটা 309 কোন একটা লেকচারে আছে আর কি, যে হচ্ছে তোমার ইয়া করে আর কি, এটার নাম আমি ভুলে গেলাম। মানে যেই কাজ করার কথা তার উল্টা কাজ করে আর কি, মানে ওই প্রি এক্সিস্টিং যে অ্যান্টিবডি থাকে তারা হচ্ছে উল্টা হেল্প করে হচ্ছে ওই রিয়াকশন ইনফেকশনটাকে আরো বুস্ট আপ করতে। এটা একটা পার্টিকুলার টার্মিনোলজি আছে, এটা আছে একটা লেকচারই আছে আর কি। সো ওই লেকচারটা যখন পড়াবো তখনই শুনবো আর কি। অ্যান্টিবডির কাজ হচ্ছে প্রোটেকশন দেওয়া, কিন্তু সে প্রোটেকশন না দিয়ে সে উল্টা কাজ করে, সে হচ্ছে ইনফেকশনটাকে আবার বাড়ায় দিতে পারে আর কি, একটা মেকানিজম আছে এইটা। সো এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার ওই মানে এই ইয়ার ভ্যাকসিনের ক্ষেত্রে, কোভিড-19 ভ্যাকসিনের ক্ষেত্রে এই দুইটা অ্যান্সার দিতে হবে, দিবে আলটিমেটলি, আস্তে আস্তে দিবে, দেখা যাক কি হয় আর কি। সেপ্টেম্বরে যদিও বলতেছে এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার তো না হয় এখন তোমার হচ্ছে লাস্টিং করবে, আর হচ্ছে ওই লং টার্ম কোনো ইফেক্ট আছে কিনা। আদার অনেক ইস্যু কিন্তু এখনো পুরোপুরি ইয়া করা হয়নি, যে এটা হচ্ছে ওই সম্ভবত 55 এইজ পর্যন্তই চেক করা হয়েছিল, তারপরে কি হচ্ছে, বাচ্চাদের কি হচ্ছে, এই কোয়েশ্চেন গুলো কিন্তু এখন অ্যান্সার দেওয়া হয়নি। কারণ ফেজ 1 এবং ফেজ 2 ট্রায়ালে তোমার মেইনলি মানে ইউজ করা হয় হচ্ছে হেলদি অ্যাডাল্ট ইন্ডিভিজুয়ালি বেশি ইউজ করা হয় আর কি। আর এই ক্ষেত্রে তো হেলদি বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ইউজ করা হয়নি আর কি, ইউজ করা হচ্ছে ইয়াদের ক্ষেত্রে আর কি, ওই অ্যাডাল্টদের ক্ষেত্রে। তাও হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে হচ্ছে ওই মনে হয় 55-60 উপরে লোকজনদের করে নেওয়া হয়নি। ইন ওয়ান এটা হচ্ছে লজিক্যাল, কারণ মানে এমন হতে পারে যে হয়তোবা ভ্যাকসিনটা তারা বললো যে ওকে ঠিক আছে বাচ্চাদের জন্য না, অ্যাডাল্টদের জন্য, অনলি ফর অ্যাডাল্টস, কারণ বাচ্চাদের জন্য তো চেক করা হয়নি বাচ্চাদের উপরে, এরকমও হতে পারে আর কি, যেহেতু বাচ্চারা হচ্ছে সেফ ছিল আর কি। চাইল্ড মর্টালিটি ওয়াজ এক্সট্রিমলি লো, অলমোস্ট নেগলিজিবল লেভেলে আর কি। আচ্ছা ওকে, নতুন লেকচার তো দেওয়া হয়নি, নতুন লেকচার পেয়ে যাবো তোমরা আজকে অথবা কালকের মধ্যেই, ওগুলা পড়ে ফেলো, তারপর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ওগুলা নিয়ে আর কি আলোচনা করব। আচ্ছা বাক্সে যখন আমি কোনো কিছু আপলোড করি তোমাদের কাছে কোনো নোটিফিকেশনই যায় না, রাইট? না স্যার। ওকে, এটা একটা বাক্সের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করব, যে গুগল ক্লাসরুমে তো আছে, ওখানে তো আমি যদি ওখানে অ্যানাউন্স করি সেটা তো সাথে সাথেই মনে হয় তোমাদের কাছে মেইল চলে যায় আর কি। জি স্যার। ওকে, তাহলে আমি হচ্ছে ওই বাক্সে আপলোড করে গুগল ক্লাসরুমে হচ্ছে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব যে আমি এইটা আপলোড করছি, এটা আপলোড করছি। জি স্যার। ঠিক আছে, ওকে। জি স্যার। একটু পড়ালেখা চালা যে, এবার কিন্তু তোমাদের ঈদের ছুটি 3 দিন অনলি, হ্যাঁ, 1 সপ্তাহ ভাববো না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, ঈদের যে স্যার ছুটি দিবে স্যার সেটাই স্যার ভুলে গেছিলাম। আচ্ছা ভুলে গেছিল, আচ্ছা তো ছুটিতেই তো আসছো, ঠিক না, ছুটিতে কি করবো। ছুটিতে স্যার সারাদিন অ্যাসাইনমেন্ট, কুইজ, ক্লাস, ভিডিও এগুলো স্যার ছুটি বলে স্যার? ওই যাওয়ার থেকে এখন বেশি কষ্ট হচ্ছে এভাবে বাসায় বসে। বেশি বেড়ে গেছে স্যার আসলে। কেন আচ্ছা এই যে চোখ টোক তো খুলে পড়ে যাবে, সারাদিন ল্যাপটপ অন করে বসে থাকি। স্যার আমার 2টা করে পেইন কিলার খাইতে হইতেছে স্যার, আই ড্রপ দিতে হইতেছে, আমার চোখ ফুলে আছে স্যার, আমি কিছুই দেখতে পারি না। আচ্ছা আমাদের তো লজিক আছে, এবার সারাদিন বসে থাকো এগুলাই তো করবে না, আর কি করবে, ঠিক আছে। স্যার কিছু করার
এই যে কষ্ট করে তোমাদের জার্নি করতে হচ্ছে না, বাসায় আসো সুখে স্যার শান্তি। এটা অনেক বেটার স্যার, জার্নি স্যার করাটা চোখটা অন্তত ভালো থাকতো স্যার, আচ্ছা তোমরা অন্ধ হয়ে গেলে আর লেখাপড়া করে কি লাভ আমার? আচ্ছা অন্ধ হবো না, যেটা হচ্ছে চোখে এফেক্ট করবেই। ওকে আচ্ছা করো তোমরা, হচ্ছে ব্লু গ্লাস আছে না, তাহলে তোমরা পারলে না ব্লু গ্লাস ইউজ করো, এটা চোখে না ইফেক্ট বেশ কম পড়ে আর কি। স্যার ব্লু গ্লাসই ইউজ করি স্যার, কিন্তু স্যার আমার তো এমনিও আমি এই যে কানা স্যার। আচ্ছা হ্যাঁ তা ঠিক, কিন্তু হচ্ছে যে যাই হোক ব্লু গ্লাসে একটু কমে না ব্লু গ্লাস ইউজ করলে? আর স্যার চশমা দিয়ে ওষুধ দিয়েও কোনো কাজ হইতেছে না স্যার স্যার। আপনি গ্লাস টাস রাখেন, আপনারা এত প্রেসার দিয়ে না তাহলেই হবে। হ্যাঁ যেটা হচ্ছে ধরো এখন আমাদেরকে কিন্তু নির্দেশনা তারা রেকর্ড বন্ধ করে নিয়ে আমাদেরকে কিন্তু হ্যাঁ জি কারণ